এই পর্যন্ত পদার্থবিজ্ঞান বা রসায়নে আমরা যা আলোচনা করেছি তার বেশিরভাগই ছিল ইলেকট্রনের স্থায়িত্ব এবং পরমাণুর সুবিধাজনক কক্ষপথে তাদের অবস্থান সম্পর্কিত। যদি আমরা একটি পরমাণুকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করি তবে দেখব যে পরমাণুতে ইলেকট্রন ছাড়াও আরও অনেক কিছু বিদ্যমান। একটি পরমাণুর নিউক্লিয়াসটিও অস্থিতিশীল অবস্থায় থাকতে পারে এবং সেটিরও স্থিতিশীল হওয়া প্রয়োজন, যেটা এই ভিডিওতে আমরা আলোচনা করব। বলে রাখা ভালো যে এই ব্যাপারটি আসলে রসায়নের অনেক ভেতরের একটি বিষয়, যা সাধারণত প্রথম দিকে পড়ানো হয় না। তবে যদি আমরা ভবিষ্যতে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, কোয়ান্টাম ফিজিক্স পড়তে যাই, যার বিষয়বস্তু প্রোটন, নিউট্রন এবং তাদের উপাদানগুলোর আচরণ বা বৈশিষ্ট্য, তখন এই সব ব্যাপারগুলো আমাদের কাজে লাগবে। এবার আমরা নিউক্লিয়াসের বিভিন্ন প্রকার ক্ষয় নিয়ে আলোচনা করব। আমরা দেখব যে কিভাবে একটি নিউক্লিয়াস ক্ষয় হতে পারে। তাহলে ধরা যাক, আমরা ধরলাম আমাদের কাছে কিছু প্রোটন আছে, আমাদের কাছে এক গুচ্ছ প্রোটন আছে। আমি অল্প কয়েকটি আঁকছি এখানে। ধরলাম কিছু প্রোটন, এরপর ধরলাম কিছু নিউট্রন রয়েছে এখানে। নিউট্রনগুলোকে আমি ধূসর রঙে দেখাচ্ছি। তাহলে এইগুলো হচ্ছে আমাদের নিউট্রন। আর আমাদের প্রোটন আছে 1 2 3 4 5 6 7 8টি। 1 2 3 4 5 6 7 8টি নিউট্রন, 9টি নিউট্রন। ধরলাম এই পুরোটা কোনো পরমাণু নিউক্লিয়াস। আর সর্বপ্রথম ভিডিওতে আমি যখন পরমাণু সম্পর্কে আলোচনা করেছি তখনই বলেছি যে পরমাণুর আসলে বলতে গেলে সেরকম নির্দিষ্ট কোনো আকৃতি নেই যার উপর ভিত্তি করে আমরা তার ছবি আঁকবো। পরমাণুর কোনো নির্দিষ্ট সীমানা থাকে না। ইলেকট্রনগুলো যে কোনো সময় যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু সাধারণভাবে 90% ক্ষেত্রে ধরা হয় যে এই নির্দিষ্ট পরিধির ভেতর সেগুলো থাকবে এবং এটাকেই পরমাণুর পরিধি ধরা হয়। আমরা আরও জানি যে পরমাণুর নিউক্লিয়াসের আয়তন পরমাণুটির যে এলাকা জুড়ে 90% ইলেকট্রন থাকে তার তুলনায় খুবই কম, খুবই সামান্য। আর মাঝখানের এই অংশটুকুতে কিন্তু কিছুই নেই, পুরোটাই ফাঁকা জায়গা। আর এই যে অতি ক্ষুদ্র জায়গা নিয়ে নিউক্লিয়াসটি অবস্থান করছে, এটুকুর আয়তন যদিও পুরো পরমাণুর আয়তনের ভগ্নাংশ মাত্র, কিন্তু পরমাণুর প্রায় সবটুকু ভরই কিন্তু এখানে পুঞ্জীভূত। আর এটাকেই আমি বড় করে এখানে দেখাচ্ছি, বড় করে আমি এখানে দেখিয়েছি। এগুলো কিন্তু পরমাণু বা ইলেকট্রন কোনোটিই নয়, এটি হচ্ছে পরমাণু নিউক্লিয়াস, যেটিকে আমি বড় করে দেখাচ্ছি। কখনো কখনো নিউক্লিয়াস কিছুটা অস্থিতিশীল অবস্থায় থাকতে পারে, সেটি তখন স্থিতিশীল অবস্থায় যেতে চায়। অস্থিতিশীল অবস্থায় নিউক্লিয়াসের ভেতরের অবস্থাটা কেমন থাকে সেগুলো আমরা এখানে বিস্তারিত আলোচনা করব না। শুধু এটুকু বলে রাখি যে যখন কোনো নিউক্লিয়াস আলফা কণা নিঃসরণ করবে তখনই তা অস্থিতিশীল হয়ে যাবে, আর এই প্রক্রিয়াকে বলা হয় আলফা ক্ষয়। এখানে আমি লিখছি আলফা ডিকে বা আলফা ক্ষয়, আলফা ডিকে, যার কারণ হচ্ছে আলফা কণার নিঃসরণ। আর আলফা কণা আসলে কিছুই নয়, এটি হলো কিছু নিউট্রন আর প্রোটনের সমষ্টি। দুটি নিউট্রন আর দুটি প্রোটনকে একসাথে আলফা কণা বলা হয়। তাহলে ধরলাম যে এই দুটি নিউট্রন আর এই দুটি প্রোটন এখান থেকে নিঃসৃত হয়ে গেল, অর্থাৎ নিউক্লিয়াস থেকে বের হয়ে গেল। তাহলে এবার দেখা যাক এর ফলে পরমাণুটিতে কি ধরনের পরিবর্তন ঘটবে। এরা বের হয়ে যাওয়ার ফলে পরমাণুটিতে কি ধরনের পরিবর্তন ঘটবে সেটা আমরা এবার চিন্তা করি। ধরলাম আমাদের কাছে কোনো একটি মৌল, ধরলাম তার নাম ই, এলিমেন্ট ই রয়েছে, যার প্রোটন সংখ্যা আমরা ধরলাম পি। ওপরের ছবির মতো এখানে লাল রং দিয়ে দিচ্ছি প্রোটনের জন্য, পি সংখ্যক প্রোটন। আর ধরলাম এর পারমাণবিক ভর সংখ্যা, যা হচ্ছে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার যোগফল, পি প্লাস এন। আর যখন এই মৌলটি আলফা কণা নিঃসরণ করবে, অর্থাৎ আলফা ক্ষয়ের মধ্য দিয়ে যাবে, তখন কি হবে সেটা আমরা চিন্তা করি। এটির দুটি প্রোটন কমে যাবে, অর্থাৎ এখানে P-2 হবে, আর এটির ক্ষেত্রেও দুটি নিউট্রন কমে যাবে। তাহলে এটির পারমাণবিক ভর সংখ্যা 4 কমে যাবে। তাহলে এই ওপরে P-2 প্লাস নিউট্রন সংখ্যাও 2 কমে যাবে, অর্থাৎ P+N-4, অর্থাৎ ভর সংখ্যা 4 কমে গেল। এর ফলে এটি সম্পূর্ণ নতুন আরেকটি মৌলে পরিণত হয়ে গেল, কারণ প্রতিটি মৌলের প্রোটন সংখ্যা আলাদা। তাই যখন এই মৌলটি থেকে আলফা কণা নিঃসরণ হবে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে দুটি প্রোটন এবং দুটি নিউট্রন চলে যাবে, তখন প্রোটন সংখ্যার পরিবর্তনের ফলে এটি সম্পূর্ণ নতুন একটি মৌলে পরিণত হয়ে যাবে। যদি আমরা এটিকে 1 নম্বর এলিমেন্ট বা মৌল ধরি আর এটিকে যদি 2 নম্বর ধরি, এর ফলে নতুন আরেকটি মৌল উৎপন্ন হবে, যার প্রোটন সংখ্যা হলো 2, 2টি প্রোটন এবং 2টি নিউট্রন।
দুইটি নিউট্রন, তাহলে ভর সংখ্যা হবে দুটি প্রোটন এবং দুটি নিউট্রনের ভরের সমান। তাহলে এই মৌলটির ভর সংখ্যা কত হবে? ভর সংখ্যা আমরা পাবো 2 + 2 4। তাহলে কোনো মৌলের প্রোটন সংখ্যা 2 আর ভর সংখ্যা 4। আমার এখানে এই মুহূর্তে কোনো পর্যায় সারণী নেই, তাই ভিডিওটি শুরু করার আগে আমি কাট পেস্ট করতে ভুলে গেছি পর্যায় সারণী, কিন্তু পর্যায় সারণীর দিকে আপনি তাকালে খুব সহজেই খুঁজে পাবেন যে দুইটি প্রোটন সমৃদ্ধ মৌলটি হচ্ছে হিলিয়াম। হিলিয়াম, যার পারমাণবিক ভর সংখ্যাও 4। এটি হচ্ছে একটি হিলিয়াম নিউক্লিয়াস যার উৎপত্তি হয়েছে আলফা ক্ষয়ের মাধ্যমে। তাহলে এটি একটি হিলিয়াম নিউক্লিয়াস, আর এই হিলিয়াম নিউক্লিয়াসের দুটি ধনাত্মক প্রোটনের বিপরীতে কোনো ঋণাত্মক ইলেকট্রন নেই, তাই এটিকে হিলিয়াম আয়ন বলা যেতে পারে। এটির কোনো ইলেকট্রন নেই, শুধুমাত্র দুটি প্রোটন আছে, তাই এটির চার্জ হবে +2 চার্জ থাকবে। তাহলে এটি একটি আলফা কণা একটি হিলিয়াম আয়ন ছাড়া আর কিছুই নয়, যার চার্জ হচ্ছে +2, যেটি অন্য একটি নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে নিঃসৃত হয়েছে। এর ফলে নিউক্লিয়াসটি আগের চেয়ে স্থিতিশীল অবস্থা প্রাপ্ত হয়েছে। তাহলে এই হচ্ছে এক প্রকার ক্ষয়। এবার আরেক প্রকার ক্ষয় নিয়ে আলোচনা করা যাক। এবারে আরেকটি নিউক্লিয়াস আঁকা যাক। আরেকটি নিউক্লিয়াস আমি আঁকছি। প্রথমে কিছু নিউট্রন আঁকছি, এরপর কিছু প্রোটন। কখনো কখনো কোনো নিউট্রন থাকতে চায় না, তখন সে একটি ইলেকট্রন ত্যাগ করে প্রোটনে পরিণত হয়ে যায়। সে হয়তো ভাবে যদি সে প্রোটন হয়ে যায় তাহলে হয়তো নিউক্লিয়াসটি আরেকটু স্থিতিশীল অবস্থা প্রাপ্ত হবে, আর তাই এটি একটি ইলেকট্রন ত্যাগ করে প্রোটনে পরিণত হয়ে যায়, যার ফলে নিউক্লিয়াসটি আরও স্থিতিশীল অবস্থা প্রাপ্ত হয়। আর নিউট্রনের কিন্তু কোনো চার্জ নেই, তাই এটি প্রোটনে পরিণত হবার জন্য একটি ইলেকট্রন ত্যাগ করে। এখন হয়তো আপনি আমাকে পাগল ভাবতে পারেন, আপনি নিশ্চয়ই বলবেন যে নিউট্রনেও যে ইলেকট্রন থাকে তা তো আগে কোনোদিন শুনিনি, ইত্যাদি ইত্যাদি। এবং আমিও আপনার সাথে একমত, ব্যাপারটা আসলেও পাগলাটে। নিউক্লিয়াসের ভেতর আসলেই কি আছে এগুলো নিয়ে আমরা একদিন আলোচনা করব, কিন্তু এখন ধরা যাক এই নিউট্রনটি একটি ইলেকট্রন ত্যাগ করবে, আর যখন তা করবে তখন কি হবে? তাহলে এটি একটি ইলেকট্রন ত্যাগ করবে, ই দিয়ে ইলেকট্রনকে প্রকাশ করা হয়। আর সাধারণভাবে ইলেকট্রনের ভর 0 ধরা হলেও তা কিন্তু 0 নয়। যদি একটি প্রোটনের ভর 1 হয় তবে ইলেকট্রনের ভর তার 1836 ভাগের 1 ভাগ। তাই এই ক্ষুদ্র ভরকে আমরা আর ধরি না। এটির চার্জ হচ্ছে -1, অর্থাৎ বলা যায় যে পারমাণবিক সংখ্যা -1। তাহলে এই নিউট্রনটি একটি ইলেকট্রন ত্যাগ করলো, যার ফলে এই চার্জহীন নিরপেক্ষ নিউট্রনটি একটি ধনাত্মক প্রোটনে পরিণত হলো। আর এই প্রক্রিয়াকে বলা হয় বেটা ক্ষয়। আমি এখানে লিখছি বেটা ডিকে বা বেটা ডিকে। আর এখানে নিশ্চিত ইলেকট্রনটিকেই বেটা কণা বলা হয়। তাহলে আসুন এবারে পুরো ব্যাপারটিকে আগেরটির মতো একটি সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। এই এলিমেন্ট বা মৌলটির একটি নির্দিষ্ট সংখ্যক প্রোটন আছে কিছু সংখ্যক নিউট্রন, আর আমরা জানি যে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার যোগফলই হচ্ছে ভর সংখ্যা। যখন মৌলটি বেটা ক্ষয়ের সম্মুখীন হবে তখন কি হবে? প্রোটন সংখ্যা বদলে যাবে। এখন প্রোটন সংখ্যা আগের চেয়ে একটি বেড়ে গেছে, কারণ এখানে একটি নিউট্রন প্রোটনে পরিণত হয়েছে। তাহলে এখন প্রোটন আগের চেয়ে 1 বেশি। দেখা যাক ভর সংখ্যাটি বদলেছে কিনা। নিউট্রন একটি কমে গেছে, প্রোটন বেড়েছে একটি, অর্থাৎ ভর সংখ্যার কোনোই পরিবর্তন হয়নি। তাহলে ভর সংখ্যা আগের মতোই p+n থাকবে। তাহলে দেখা যাচ্ছে যে আলফা ক্ষয়ের মতো এখানে ভর সংখ্যা পরিবর্তন হচ্ছে না, কিন্তু প্রোটন সংখ্যা বদলে যাওয়ার কারণে নতুন একটি মৌলের উদ্ভব হচ্ছে, অর্থাৎ E1 মৌলটি E2 মৌলে রূপান্তরিত হচ্ছে। এখন এখানে আরেক রকম ঘটনাও ঘটতে পারে। কখনো কখনো এই প্রোটনগুলোর ভেতর কোনো একটি আর প্রোটন থাকতে চায় না। নিউট্রনদের দেখে তারও নিউট্রন হবার স্বাদ জাগে। সে হয়তো ভাবে যদি সে নিউট্রন হয়ে যায় তবে নিউক্লিয়াসটিও একটি স্থিতিশীল অবস্থা প্রাপ্ত হবে, আগের চেয়ে আরও একটি বেশি স্থিতিশীল অবস্থা প্রাপ্ত হবে। অর্থাৎ একটু আগে যা বললাম সম্পূর্ণ তার উল্টো ঘটনা ঘটবে। একটি প্রোটন নিউট্রনে পরিণত হয়ে যাবে, আর এই রূপান্তর প্রক্রিয়াটি ঘটবে যখন প্রোটনটি একটি পজিট্রন কণা নিঃসরণ করবে। পজিট্রন সম্পর্কে আমরা আগে আলোচনা করিনি, এটি সম্পূর্ণ নতুন একটি ব্যাপার। পজিট্রন কি? পজিট্রন হলো এমন একটি কণা যার ভর ইলেকট্রনের ভরের সমান। আগেও বলেছি যে ইলেকট্রনের ভর প্রোটনের 1836 ভাগের 1 ভাগ, তাই এই নগণ্য ভরকে আমরা 0 হিসেবে ধরি, আর এটার চার্জ কিন্তু ধনাত্মক। ব্যাপারটা হয়তো একটু কনফিউজিং মনে হতে পারে, এখানে ই দেখে এটিকে ইলেকট্রন ভেবে ভুল করবেন না। এটির সাথে ইলেকট্রনের পার্থক্যটা কিন্তু এখানেই। ইলেকট্রনের চার্জ ঋণাত্মক হলেও এটির চার্জ কিন্তু ধনাত্মক।
তাহলে এটাই হচ্ছে আমাদের পজিট্রন আমি লিখছি। আর পরমাণুর ভেতরের এই সব ব্যাপার আপনার কাছে হয়তো বেশ অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু আসলেই এসব ঘটছে পরমাণুর ভেতর। আর যখন একটি প্রোটন এভাবে একটি ধনাত্মক পজিট্রন ত্যাগ করে, তখন সেই প্রোটন নিউট্রনে পরিণত হয়ে যায়। আর এই প্রক্রিয়াকে বলা হয় পজিট্রন নিঃসরণ। অর্থাৎ নাম শুনেই আপনি বুঝতে পারবেন যে প্রোটন থেকে পজিট্রনের নিঃসরণ। তাহলে এবার সমীকরণে আসা যাক। যে কোনো একটি মৌল ই, যার প্রোটন সংখ্যা পি, ভর সংখ্যা পি প্লাস এন, আর নতুন এই মৌলটির প্রোটন সংখ্যা কমে যাবে একটি, অর্থাৎ পি মাইনাস ওয়ান। একটি প্রোটন নিউট্রনে পরিণত হচ্ছে, অর্থাৎ একটি প্রোটন কমে যাচ্ছে, আর নিউট্রন বেড়ে যাচ্ছে একটি। তাহলে ভর সংখ্যার কোনোই পরিবর্তন ঘটবে না, ভর সংখ্যা আগের মতোই পি প্লাস এন। এই হলো আমাদের নতুন মৌল E2, যেটা আমরা নতুন একটা মৌল পাচ্ছি। তাহলে বেটা ক্ষয়ের ক্ষেত্রে প্রোটন সংখ্যা বেড়ে যাচ্ছে, অর্থাৎ রূপান্তরিত মৌলটির অবস্থান পর্যায় সারণীর ডান দিকে সরে যাচ্ছে। আবার পজিট্রন নিঃসরণের ক্ষেত্রে নতুন মৌলটির প্রোটন সংখ্যা কমে যাচ্ছে। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে যে পজিট্রনের নিঃসরণের ক্ষেত্রে বের হয়ে যাচ্ছে একটি পজিট্রন, আবার বেটা ক্ষয়ের ক্ষেত্রে বের হয়ে যাচ্ছে একটি ইলেকট্রন। দুটোর সংকেত কিন্তু প্রায় এক, শুধু ইলেকট্রনের চার্জ -1 আর পজিট্রনের চার্জ +1। এবার আমি আপনাদের আরও এক প্রকার ক্ষয় সম্পর্কে বলবো। এই ক্ষয়ের ফলে নিউক্লিয়াসের প্রোটন বা নিউট্রন সংখ্যার পরিবর্তন হয় না, এর ফলে নিউক্লিয়াস থেকে প্রচুর প্রচুর পরিমাণ শক্তি বা ফোটন নির্গত হয়। আর এই ধরনের ক্ষয়ের নাম হচ্ছে গামা ক্ষয়। এই ক্ষয় হয় নিউক্লিয়াসের ভেতরে নিউট্রন প্রোটনের অবস্থান পরিবর্তনের ফলে। হতে পারে তারা একটু কাছাকাছি আসলো বা তাদের বিন্যাসের পরিবর্তন হলো। এর ফলে অতি উচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎচুম্বকীয় শক্তি নির্গত হয়। এই তরঙ্গকেই গামা কণা বা গামা রশ্মি বলা হয়ে থাকে। আর এই শক্তির পরিমাণ এতই বেশি যে তার আশেপাশে মানুষের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। তাহলে এতক্ষণ যেসব ক্ষয় সম্পর্কে আমরা আলোচনা করলাম সেগুলোর কিছু উদাহরণ দেখা যাক। ধরা যাক এখানে আছে বেরিলিয়াম 7, যার পারমাণবিক ভর 7, আর ক্ষয় হওয়ার পর তা হয়ে গেছে লিথিয়াম 7। তাহলে এখানে কি ঘটছে? পারমাণবিক ভর একই থাকছে, কিন্তু প্রোটন সংখ্যা 4টি থেকে কমে 3টি হয়ে যাচ্ছে। প্রোটন সংখ্যা কমে যাচ্ছে কিন্তু ভর সংখ্যা একই আছে। তাহলে এটা আলফা ক্ষয় হওয়া সম্ভব নয়, কারণ আলফা ক্ষয়ের ক্ষেত্রে নিউক্লিয়াস থেকে হিলিয়াম নির্গত হয়। তাহলে ভেবে দেখুন যে নিউক্লিয়াস থেকে কি বের হয়ে যাচ্ছে। বের হয়ে যাচ্ছে একটি ধনাত্মক চার্জ, অর্থাৎ একটি পজিট্রন বের হয়ে যাচ্ছে। আর এটি হচ্ছে সেই পজিট্রন। তাহলে এই ক্ষেত্রে বেরিলিয়াম 7 থেকে লিথিয়াম 7 আমরা পাচ্ছি পজিট্রনের নিঃসরণের ফলে বা পজিট্রন এমিশন হওয়ার ফলে। এবার তাহলে যাওয়া যাক পরেরটিতে। আমাদের কাছে আছে ইউরেনিয়াম 238, যেটা ক্ষয় হয়ে থোরিয়াম 234 এ পরিণত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পারমাণবিক ভর 4 কমে যাচ্ছে, অর্থাৎ -4। আরও দেখতে পাচ্ছি যে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 2 কমে যাচ্ছে। তাহলে এই ক্ষয়ের ফলে এমন কিছু নির্গত হচ্ছে যার পারমাণবিক ভর 4 এবং যার পারমাণবিক সংখ্যা 2, অর্থাৎ হিলিয়াম। তাহলে এটি হচ্ছে আলফা ক্ষয়ের উদাহরণ। আর এই হচ্ছে আমাদের আলফা কণা, এবং এটি ছিল আলফা ক্ষয়ের একটি উদাহরণ। এখন এখানে একটা ব্যাপার আপনার কাছে বেশ অস্বাভাবিক লাগতে পারে। আপনি ভাবতে পারেন যে এখানে 92টি প্রোটন থেকে কমে 90টি হয়ে যাচ্ছে, তার মানে ইউরেনিয়ামে এখনও 92টি ইলেকট্রন আছে। তাহলে তো থোরিয়ামে -2 চার্জ থাকার কথা। আর এই যে হিলিয়ামটি নির্গত হচ্ছে, এটির কোনো ইলেকট্রন নেই, এটি শুধুমাত্র একটি হিলিয়াম নিউক্লিয়াস। তাহলে তো এটিরও +2 চার্জ থাকার কথা। যদি এমনটি আপনি ভেবে থাকেন তাহলে একদম ঠিক ভেবেছেন, কিন্তু বাস্তবে যা ঘটে তা হচ্ছে পুরো ক্ষয়ের প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর এই থোরিয়ামটি এই 2টি ইলেকট্রন ছেড়ে দিয়ে নিরপেক্ষ হয়ে যায়, আর এই +2 চার্জ বিশিষ্ট হিলিয়ামটি 2টি ইলেকট্রন লাভ করে স্থিতিশীল অবস্থায় যেতে চায়। তাই এটি 2টি ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীল এবং নিরপেক্ষ হিলিয়ামে পরিণত হয়। এই হচ্ছে এখানকার ব্যাপার। এবারে আসা যাক পরের উদাহরণে। এখানে আছে আয়োডিন 131। দেখা যাক ক্ষয়ের পরে কি ঘটছে। এখানে ভর সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে নিশ্চয়ই এখানে প্রোটন পরিণত হচ্ছে নিউট্রনে,
কিংবা নিউট্রন প্রোটনে পরিণত হচ্ছে। আর শুরুতে এখানে প্রোটন সংখ্যা 53 আর ক্ষয়ের পরে যা 54, তাহলে নিশ্চয়ই কোনো নিউট্রন প্রোটনে পরিণত হয়েছে, কোনো একটি নিউট্রন প্রোটন হয়ে গেছে। আর কোনো নিউট্রন প্রোটনে পরিণত হয় একটি ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে, যেটা আমরা এইখানে দেখতে পাচ্ছি। একটি ইলেকট্রন ত্যাগ করা হয়েছে, তাহলে এটি হচ্ছে বেটা ক্ষয়ের প্রক্রিয়া, আর এটি হচ্ছে আমাদের বেটা কণা বেটা ক্ষয় বা বেটা ডিকে লিখছি। আর ঠিক আগের মতোই এখানেও একই ঘটনা ঘটছে, সেটা হচ্ছে 53 থেকে প্রোটন বেড়ে দাঁড়াচ্ছে 54-এ। এই অতিরিক্ত একটি প্রোটনের জন্য জেননের চার্জ +1 হয়ে যাবে, কিন্তু এই চার্জ +1 হওয়ার সাথে সাথেই জেনন চার্জটি একটি ইলেকট্রন গ্রহণ করবে। সেটা যে এই ইলেকট্রনই হতে হবে তার এমন কোনো কথা নেই, কারণ অসংখ্য ইলেকট্রন তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে থেকে যে কোনো একটি ইলেকট্রন সে গ্রহণ করতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে খুব সামান্য সময়ের জন্য জেনন পরমাণু চার্জ +1 থাকবে। এবারে আসা যাক পরেরটিতে। আমাদের আছে রেডন 222, পারমাণবিক সংখ্যা 86, আর যা ক্ষয়ের পরে পরিণত হচ্ছে পোলোনিয়াম 218-এ, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 84। আর এই পোলোনিয়াম নামটির ইতিহাসটাও বেশ ইন্টারেস্টিং। পোলোনিয়াম নামটি এসেছে পোল্যান্ড থেকে। 18 শতকের শেষের দিকে বিজ্ঞানী মারি কুরি যখন এই মৌলটি আবিষ্কার করেন, তখন কোনো সার্বভৌম দেশ হিসেবে পোল্যান্ডের অস্তিত্ব ছিল না। রাশিয়া, প্রাশিয়া, অস্ট্রিয়া সহ আরও কিছু দেশের অংশবিশেষ নিয়ে আজকের পোল্যান্ড গঠিত। তো তখন এইসব বিচ্ছিন্ন অংশের মানুষ নিজেদেরকে একক জাতি হিসেবে মনে করত, আর সেই চেতনা থেকেই বিজ্ঞানী মারি কুরি এই নতুন মৌলটির নাম দেন পোলোনিয়াম। এই ছিল পোলোনিয়ামের ইতিহাস। ফিরে আসি আমাদের মূল আলোচনায়। এখানে পারমাণবিক ভর 4 কমে যাচ্ছে, পারমাণবিক সংখ্যা 2 কমে যাচ্ছে, তাহলে এখানেও নির্গত হওয়া বস্তুটি হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, যার পারমাণবিক ভর 4 এবং পারমাণবিক সংখ্যা 2। আর এই সেই হিলিয়াম নিউক্লিয়াস যার আরেক নাম হচ্ছে আলফা কণা। আর এই পুরো প্রক্রিয়ার নাম আলফা ক্ষয় বা আলফা ডিকে। আগে আমরা দেখেছি যে হিলিয়াম নিউক্লিয়াসের কোনো ইলেকট্রন নেই, এটি চার্জ +2।